হাই বন্ধুরা, আমি মানি তোমাদেরকে লিটারেচার স্টাডি অ্যাট হোম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা জানো আমরা ওয়ার্ল্ড ক্লাসিক নিয়ে আলোচনা করছি, অর্থাৎ বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড ক্লাসিক বইগুলি, এবং বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা অথার এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি আমাদের কম্পিটিটিভ এক্সাম এবং বিশেষ করে ইউনিভার্সিটির পরীক্ষা, বিশেষ করে বিএ এমএ এগুলোর উপর নির্ভর করে করেছি। তো আজকের আলোচনায় সেরকম একটি অধ্যায় বা সেরকম একটি ওয়ার্ল্ড ক্লাসিক বলতে পারি। আজকের আলোচনায় রয়েছে ভিএস নাইপালের এ হাউস ফর মিস্টার বিশ্বাস। ওকে, তোমরা নিশ্চয়ই জানো ভিএস নাইপালকে, ইনি একজন তৃণীদান্ত রাইটার। ওকে, তো আমরা অ্যাকচুয়ালি একটা লেকচার সিরিজ করছি যেখানে ভিএস নাইপালের সবথেকে গুরুত্বপূর্ণ উপন্যাস, গুরুত্বপূর্ণ লেখাগুলিকে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমরা কিন্তু একটা আলোচনা করে ফেলেছি, আর তা হচ্ছে দ্য মিস্টিক মিশন। ওকে, যদি তোমরা দেখোনি তোমরা ডেসক্রিপশন বক্সে দেখবেন, আমি সেখানে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবে। ওকে, তো আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদেরকে ভিএস নাইপাল সম্পর্কে বলতে চাই। ভিএস নাইপাল 1932 সালে 17 আগস্ট জন্মগ্রহণ করেন ত্রিনিদাদের ছাগুন্স বলে একটা জায়গায়। বাচ্চাকাল থেকে মোটামুটি পড়াশোনায় তিনি ভালোই ছিলেন, কিন্তু তার একটা জিনিস সব থেকে বোরিং লাগতো, সেটা হচ্ছে তার সেখানকার সার্কামস্টেন্স এবং সেখানকার পরিস্থিতি। তাই তিনি সবসময় তার মনে একটা আকাঙ্ক্ষা রাখতেন যে তিনি বিদেশে কোথাও যাবেন এবং সেখান থেকে শিক্ষা লাভ করবেন, এবং ঠিক তাই ঘটে। যখন তার বয়স 14 বছর, তার বাবা তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেয় এবং লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তাকে উচ্চশিক্ষার জন্য ভর্তি করানো হয়। এবং তারপরে যখন সেখান থেকে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, তারপরে সেখানেই একটি পত্রিকা এবং বিশেষ করে একটা চ্যানেল, তোমরা নিশ্চয়ই জানো বিবিসি বলে, সেই চ্যানেলে তিনি কিন্তু টেম্পোরারি কয়েক মাসের জন্য কাজ করেন। আর এইখানে কাজ করতে করতে তার সাহিত্য লেখার প্রতি তার প্রবণতা চলে আসে, এবং এখান থেকেই তার যেমন আকাঙ্ক্ষাটা যাকে সেটা সফল হয় 1857 খ্রিস্টাব্দে। এই বছরই ভিএস নাইপাল তার বিখ্যাত উপন্যাস, প্রথম উপন্যাস দ্য মিস্টিক ম্যাচিওর সম্পন্ন করে এবং প্রকাশ করে। তারপরে তিনি তার সব থেকে বিখ্যাত, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়, এ হাউস ফর মিস্টার বিশ্বাস 1861 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। এর পাশাপাশি যদি তার সুনামের কথা বলি, তিনি বুকার প্রাইজ পেয়েছেন এবং তার সেই নোভেলটির নাম ছিল বেন্ড ইন দ্য রিভার। ওকে, আমরা এটিকেও এই আলোচনা সিরিজে রাখবো। আমরা পরবর্তী আলোচনায় তাকে আমরা সামারাইজেশন করার চেষ্টা করবো তোমাদের সামনে। এর পাশাপাশি তিনি আমাদের কাছে এবং বিশ্ব সাহিত্যের কাছে সব থেকে বেশি পরিচিত আছে 2001 সালের বিশেষ একটা রেজিডেন্ট জন্য। 2001 সালে ভিএস নাইপাল নোবেল পুরস্কার পান সাহিত্যের জন্য। আর এই মহান ব্যক্তিটি আমাদের ছেড়ে খুব এই রিসেন্টলি চলে গেছেন 2018 সালের 11 আগস্ট। তো এই হচ্ছে মোটামুটি লেখক পরিচিতি। তো চলো আজকের আলোচনা, অর্থাৎ ভিএস নাইপালের এ হাউস ফর মিস্টার বিশ্বাস। উপন্যাসটি প্রকাশিত হয় 1961 সালে। এই উপন্যাসটির নাইপাল এর জীবনে তার প্রথম উপন্যাস, যেটি তাকে বিশ্ব সাহিত্যের দরবারে তার নাম, যশ, সুখ্যাতি পৌঁছে দেয়। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র একজন হিন্দু ইন্দো ত্রিনিদাদিয়ান, তার নাম হচ্ছে মোহন বিশ্বাস। আমরা দেখব উপন্যাসে মোহনকে অবিরামভাবে সফলতার পেছনে ছুটে বেড়াতে, আর যার পরিণতি হিসাবে অধিকাংশ ক্ষেত্রে তাকে চুম্বন করতে হয় ব্যর্থতা, ব্যর্থতা, ব্যর্থতা। উপন্যাসটি অনেক ক্ষেত্রে লেখকের বাবার জীবনের অভিজ্ঞতার উপর লেখা, যা নাইপাল তার পোস্ট কলোনিয়াল দৃষ্টিভঙ্গির মাধ্যমে একটি কলোনিয়াল ওয়ার্ল্ডের চিত্র হিসেবে তুলে ধরেছেন। এবারে আমরা এই উপন্যাসে যাওয়ার আগে, অর্থাৎ সামারাইজেশন করার আগে, আমরা তার কিছু চরিত্রগুলি দেখে নেব। প্রথম চরিত্র সেটা হচ্ছে মিস্টার মোহন বিশ্বাস, যার পুরো নাম মোহন বিশ্বাস। আমরা বললাম উপন্যাসের তিনি হচ্ছেন কেন্দ্রীয় চরিত্র, যিনি সারা জীবন অতিবাহিত করছেন নিজের একটি ব্যক্তিগত বাড়ি বানানোর জন্য। আমরা দেখব কিভাবে এইটা করতে গিয়ে তাকে অনেক চড়াই এবং উতরাইয়ের মধ্য দিয়ে তাকে যেতে হয়, এবং অবশেষে তিনি উপন্যাসের শেষে মারাও যাচ্ছেন। ঠিক আছে,
পরবর্তী চরিত্র শ্যামা। ইনি মিস্টার বিশ্বাসের স্ত্রী এবং মিসেস তুলসী এর 14 জন সন্তানের মধ্যে একজন। এছাড়া তিনি সাভি, আনন্দ, ময়না এবং কমলা এর মা। আমরা দেখব কিভাবে স্বামীর অত্যাধিক মানসিক ও শারীরিক অত্যাচারের পরেও তিনি কিভাবে তার স্বামীর প্রতি বিশ্বস্ততা রেখেছেন এবং তার সন্তানদের বড় করে চলেছেন। তারপরে চরিত্র সাভি। সাভি মিস্টার বিশ্বাসের বড় মেয়ে, যাকে মিস্টার বিশ্বাস চেয়েছিলেন সরোজিনী লক্ষ্মী কমলা দেবী নাম রাখতে, কিন্তু তার পরিবর্তে সেঠ এবং হরি তারা নাম দিয়ে দেয় বসু। আমরা উপন্যাসে দেখব কিভাবে প্রথমে তিনি একজন দাম্ভিক, গর্বে ফুলে থাকা চরিত্র হিসাবে এবং অবশেষে কিভাবে একজন বিনম্র, আত্মসমর্থন যোগ্যা চরিত্র পরিণত হচ্ছে। এরপরে চরিত্র আনন্দ। আনন্দ মিস্টার বিশ্বাস এবং শ্যামা এর দ্বিতীয় সন্তান এবং তাদের একমাত্র পুত্র সন্তান। অনেকে মনে করেন আনন্দ হচ্ছেন ভিএস নাইপাল নিজেই, যেহেতু তিনি অর্থাৎ এই উপন্যাসে মিস্টার বিশ্বাসকে তার বাবার সাথে তুলনা করেছেন এবং এই বই এর ন্যারেটর হিসেবে তাই আনন্দ অর্থাৎ ভিএস নাইপালকেই ধরা হয়েছে। এরপরে চরিত্র হচ্ছে মিসেস তুলসী। ইনি একজন প্রভুত্ব কর্তৃপরায়ণ বলতে পারে, একজন নির্বিকার গৃহকর্ত্রী, যিনি তার মেয়ে শ্যামাকে বিয়ে করিয়েছিলেন মিস্টার বিশ্বাসের সাথে এবং তার শারীরিকভাবে দুর্বলতা অর্থাৎ মূর্ছনাতার অভাব প্রভাব তার মধ্যে লক্ষ্য করা যায় এবং তা থাকা সত্ত্বেও তিনি তার বাড়ি অর্থাৎ হনুমান হাউস বা মাঙ্কি হাউস বলতে পারে তাকে চালিয়ে নিয়ে চলেছেন। এরপরে চরিত্র হচ্ছে আওয়াত। ইনি মিসেস তুলসী এর ছোট ছেলে, যাকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন এবং মিস্টার বিশ্বাস তাকে দ্য ইয়ঙ্গার গড বলে ডাকত। ওকে, জাস্ট রিমেম্বার ইট, একে ইয়ঙ্গার গড বলে ডাকত। আমরা বইতে দেখব মিস্টার বিশ্বাস এবং আওয়াতকে তর্কাতর্কিতে অধিকাংশ সময় নিযুক্ত থাকতে। একদিন মিস্টার বিশ্বাস রাগে ওদের উপর তার খাবার ছুঁড়ে দেয়, আর যার ফলবশত মিস্টার বিশ্বাসকে মিসেস তুলসী গৃহচ্ছাড়া করে দেয়। এরপরে চরিত্র হচ্ছে বিপ্তি। বিপ্তি মিসেস বিশ্বাসের নিঃস্বার্থবান মা। আমরা সমগ্র বই জুড়ে এনাকে খুব দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাতে লক্ষ্য করব। এরপরে চরিত্র রঘু। রঘু হচ্ছেন মিস্টার বিশ্বাসের বাবা এবং কুখ্যাতিপূর্ণভাবে তিনি একজন কৃপণ ছিলেন, যিনি একটি বেতের ক্ষেতে কাজ করতেন। ইনি তার জমানো টাকা দিয়ে যে সমস্ত টাকাগুলো সঞ্চয় করে রাখতো তা একটা জারের ভেতর রাখতো এবং সেটাকে মাটি চাপা দিয়ে রাখতেন যাতে কেউ খুঁজে না পায়। মিস্টার বিশ্বাস এর জন্মের পর রঘু অকস্মাৎভাবে মারা যায় এবং কিভাবে মারা যায় আমরা তার গল্পেই দেখব। এরপরে চরিত্র হচ্ছে দেহুতি। দেহুতি মিস্টার বিশ্বাসের বোন। বাচ্চা অবস্থায় তারা একসাথে বেতের ক্ষেতে কাজ করত, কাজ করার থেকে বেশি বরং খেলাই করত। রঘুর মৃত্যুর পর তার মা অর্থাৎ বিপ্তি অর্থাৎ দেহুতির মা দেহুতিকে তারা এর কাছে পাঠিয়ে দেয় তার বাড়িতে সার্ভেন্ট হিসাবে কাজ করার জন্য। এরপরে চরিত্র হচ্ছে রামচাঁদ। রামচাঁদ মিস্টার বিশ্বাসের একজন আড্ডাবাজ বোন স্বামী অর্থাৎ দেহুতি এর হাজবেন্ড। ইনি বাগানের কর্মচারী ছিলেন এবং দেহুতিকে পালিয়ে নিয়ে গিয়ে বিবাহ করেন পরবর্তী সময়। এরপরে চরিত্র হচ্ছে তারা। তারা হচ্ছে বিপ্তির সন্তানহীন বোন এবং মিস্টার বিশ্বাসের মাসি। মিস্টার বিশ্বাস এর জীবনে তারা মাতৃনায় ভূমিকা গ্রহণ করেছেন। এরপরে চরিত্র হচ্ছে অযোধ্যা। অযোধ্যা তারা এর স্বামী এবং মিস্টার বিশ্বাসের মেসোমশাই, যিনি সবসময় মিস্টার বিশ্বাসকে আনকমফোর্টেবল ফিল করতেন। যদিও উপন্যাসের শেষে মিস্টার বিশ্বাস ইনার কাছে টাকা ধার নেয় সিকিম স্ট্রিটে একটি বাড়ি কেনার জন্য।
এবারে নেক্সট চরিত্র হচ্ছে সেট। সেট বা আমরা জানি সেট হচ্ছেন মিসেস তুলসিয়ার বাড়িতে থাকা ব্যক্তিদের মধ্যে অধিক শ্রদ্ধেয় ও সম্ভ্রান্তশালী একজন চরিত্র। ইনি হচ্ছেন পদ্মা এর স্ত্রী। ওকে, পদ্মা এর স্বামী, নট স্ত্রী। এবার নেক্সট চরিত্র হচ্ছে চিন্তা, বা অনেক সময় একে শি বলা হয়। ওকে, ইনি নিজেকে শি নামেই পরিচিত দেন এবং উপন্যাসের 3য় অধ্যায় পর্যন্ত তার পরিচয় গোপন রাখেন। ইনি গোবিন্দ এর স্ত্রী এবং তুলসী পরিবারের ক্ষমতা অনুযায়ী ইনি হচ্ছেন 3য় মহিলা। অবশেষে তিনি পরিবারের ভাতে পোর্ট অফ স্পেন হাউসে চলে যান। এরপরে চরিত্র হচ্ছে হরি। ইনি উপন্যাসের সবচেয়ে বেশি মজাদার চরিত্র। ইনি শ্রদ্ধেয় তুলসী ব্রাদার ইন ল দের মধ্যে খুবই দুর্বল একজন ব্যক্তি, কিন্তু জ্ঞানী ব্যক্তি, যে তার খাবার খাওয়ার সময় 40 বার চেবাতে থাকে এবং ল্যাট্রিনে গিয়ে অধিক সময় ঢুকে থাকে এবং হনুমান হাউসে সন্ধ্যাবেলায় অধিকাংশ সময় সংস্কৃত স্ক্রিপচার পড়তে ব্যস্ত থাকেন। আর এই জন্যই মিস্টার বিশ্বাস তাকে ডাকতেন দ্য কনস্টিপেটেড হোলি ম্যান। জাস্ট রিমেম্বার ইট। এবারে আমরা সরাসরি উপন্যাসের সামারাইজনে চলে যাচ্ছি। উপন্যাসটিতে একটি প্রোলগ ও একটি এপিলোগের পাশাপাশি উপন্যাসটি 2টি ভাগে বা 2টি অংশে বিভক্ত। প্রথমে প্রোলগে আমরা দেখতে পাই উপন্যাসটির সূচনা ঘটে মিস্টার মোহন বিশ্বাসের মৃত্যুর 10 সপ্তাহ আগে। মোহন পোর্ট অফ স্পেন এই সেন্ট জেমস এর সিকিম স্ট্রিট নামক এক জায়গায় জার্নালিস্ট হিসেবে কাজ করতেন, কিন্তু তার শারীরিক অসুস্থতার জন্য তার কাজ থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। মিস্টার মোহন এখন 46 বছর বয়সী। তাদের পরিবার এখন অর্থশূন্য। তিনি তার বাড়ির ঋণ ও শোধ করতে পারছেন না। 2 বড় সন্তান আনন্দ এবং শাভি, তারা তাকে কোনোভাবে সাহায্য করতে পারছে না, কারণ তারা বিদেশে পড়াশোনা করছেন। অন্যদিকে অর্থাৎ তার 2 ছোট সন্তান ময়না এবং কামিলা এখনো বিদ্যালয়ে পড়াশোনা করছে। তারাও বাবাকে সাহায্য করতে পারছে না। এছাড়া প্রলোভ থেকে আমরা আরও জানতে পারি কিভাবে মিস্টার বিশ্বাস তার শত প্রচেষ্টার মাধ্যমে তার ইচ্ছা পূরণে সক্ষম হয়েছে, যেখানে তার সঙ্গী হয় বর্তমানে নৈরাশ্যতা, দারিদ্রতা। তবুও তাকে বাড়ির জন্য শাশুড়ি ও স্ত্রীর সৌহার্দ্যতার ও দয়ার শিকার হয়নি। তার জন্য তিনি খুব প্রচণ্ডভাবে খুশি। এছাড়া আমরা প্রলোগে দেখব যেখানে উপন্যাসের সূচনা ঘটছে, ঠিক একই রকম ভাবে এপিলগে সেই উপন্যাসের সমাপ্তি। এবারে আমরা পার্ট 1-এ চলে যাচ্ছি। পার্ট 1-এ টোটাল 6টি চ্যাপ্টার রয়েছে। আমরা উপন্যাসের প্রথমেই এক অদ্ভুত হাস্যকর পরিস্থিতির মাধ্যমে আমরা দেখি কেন্দ্রীয় চরিত্রের অর্থাৎ মোহনের জন্ম হচ্ছে। আসলে হাস্যকর কারণ হচ্ছে মোহন ভুলভাবে জন্মগ্রহণ করেন। এছাড়া সাধারণ মানুষের থেকে অদ্ভুত ভাবে তার হাতে একটি আঙুল অতিরিক্ত ছিল, অর্থাৎ 6টি আঙুল যুক্ত তার হাত ছিল। গ্রামের হিন্দু পণ্ডিত মোহনকে দেখে ভবিষ্যৎবাণী করে মোহন খুবই আনলাকি হবে এবং তাকে সর্বদা জল এড়িয়ে চলতে হবে, বিশেষ করে নদীর, হ্রদের এবং সমুদ্রের জল। তাই মোহনের জন্মলাভের পর তাকে তার বাবার থেকে দূরে রাখা হয় একটি কাচের ঘরে এবং 21 দিন পর তার বাবা তাকে দেখতে পারবে এমন সতর্কতা দেয় ওই পণ্ডিত। আর তা হলেই কিছুটা হলে মিস্টার বিশ্বাসের দুর্ভাগ্যের পরিবর্তন হতে পারে। মিস্টার বিশ্বাস এর অর্থাৎ মোহন বিশ্বাসের মা হচ্ছেন বৃত্তি এবং তার বাবা রঘু পণ্ডিত এই সমস্ত কথাগুলি সিরিয়াসলি মেনে চলে এবং সবকিছুই ঠিকঠাক চলছিল ততদিন অবধি যখন মোহন একটু বড় হয়ে যায় এবং তার দায়িত্বে একটি বাছুরকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। আসলে বাছুরটি রঘুদের প্রতিবেশী ধারীদের ছিল।
মোহন একদিন বাছুরটাকে কোথাও খুঁজে পায় না, আর বকুনির ভয়ে সে লুকিয়ে যায়। যখন সবাই অনেক খোঁজাখুঁজির পর মোহনকে কোথাও খুঁজে পাওয়া যায় না, তখন সবাই চিন্তিত হয়ে পড়ে এবং ভাবতে থাকে মোহন হয়তো নদীতে ডুবে গেছে বাছুরটির পেছনে দৌড়াতে দৌড়াতে। আর এই সন্দেহে রঘু জলে খোঁজার চেষ্টা করে এবং মোহনকে খুঁজতে গিয়ে খুবই ভয়ানক পরিণতি ডেকে আনে নিজের পক্ষে। রঘু মোহনকে খুঁজতে গিয়ে জলে ডুবে প্রাণ হারায়। রঘুর অকাল প্রয়াণে পরিবারের উপর এক বিশাল বড় ধাক্কা এসে পড়ে, যার ফলাফল হিসাবে মোহনের দুই বড় ভাই প্রসাদ এবং প্রতাপকে আখের খেতে কাজ করতে হয়। অন্যদিকে বৃত্তি মোহন এবং তার ছোট মেয়ে দেহতিকে নিয়ে থাকতে চলে যায় বোন তারা এবং তার স্বামী অযোধার বাড়িতে। ছোট মেয়ে অর্থাৎ দেহতিকে বৃত্তি তারা এর বাড়িতে মেড সার্ভেন্ট হিসেবে কাজে যোগ দেয়। অন্যদিকে মোহন একজন হিন্দু পরিবারের পুত্র সন্তান হওয়ার দরুন তাকে পণ্ডিত বানাবার জন্য শিক্ষায় নিযুক্ত করা হয় পণ্ডিত জিয়ারামের কাছে। কিন্তু মোহনের জীবনে দুর্ভাগ্যের ছায়া তাকে বারবার তার অভীষ্ট লক্ষ্যে ছোঁড়া তীর গিয়ে বিপদের শিকার ঘটিয়ে দেয়। জিয়ারাম তাকে তাড়িয়ে দেয় যখন মোহন একটি মল লেগে থাকা তোয়ালিকে দূরে ছুঁড়তে গিয়ে অসাবধানতা বশত একটি পবিত্র ফুলের গাছের উপর ছুঁড়ে দেয়। এই ঘটনার পর মোহনকে অযোধ্যা এর ভাই ভান্দাত এর আখের রস থেকে তৈরি মদের দোকানে কাজে নিযুক্ত করিয়ে দেয়। কিন্তু তার দুর্ভাগ্য পুনরায় তাকে রাস্তায় নামিয়ে দেয়। ভান্দাত মোহনকে চোর অপবাদ দেয়, যদিও মোহন আদৌ কোনো প্রকার চুরিই করেছিল না। মোহন এরপর আমরা দেখতে পাই তার সুন্দর যে একটা ক্ষমতা রয়েছে, অর্থাৎ পেইন্টিং করার ক্ষমতা, তা উপলব্ধি করতে পারে এবং এই সূত্রেই মিস্টার মোহনের সাথে সাক্ষাৎ হয় আরুয়াকশ শহরবাসী তুলসী পরিবারের সাথে, যারা তাদের সুবিশাল বাড়ি হনুমান হাউসে বাস করেন। মিস্টার মোহনকে তাদের বাড়ির পেইন্টিংয়ের জন্য ভাড়া করা হয়, আর তুলসীদের হনুমান হাউস বা মাঙ্কি হাউসে পেইন্টিংয়ের সময় তার দৃষ্টি আকর্ষণ করে তুলসীদের মেয়ে শ্যামা। আর এই আগ্রহের কথা যখন তুলসী ও তার ব্রাদার ইন-ল শেঠ জানতে পারেন, তাদের কোনো আপত্তি নেই জানায় শ্যামা এবং মোহনের বিবাহে, যেহেতু মোহন একজন ব্রাহ্মণ জাতিভুক্ত ছিল। মিস্টার মোহন এবং শ্যামা এর বিবাহ সম্পন্ন হয় এবং তারা হনুমান হাউসে ওই দীর্ঘাকায় পরিবারের সাথে বসবাস করতে থাকে। এই বসবাস করা মোহনের পক্ষে খুবই সমস্যাকর হয়ে দাঁড়ায়। মিস্টার মোহন খুবই বিতৃষ্ণা অনুভব করে এবং আলাদাভাবে থাকার জন্য প্রস্তাব জানায় মিসেস তুলসীকে। মিসেস তুলসী ও শ্বেত মোহনের কথা মতো চেস নামক জায়গায় তুলসীদের একটি দোকান আছে, সেখানে থাকার ব্যবস্থা করে দেয়, যেখানে তারা থাকার পাশাপাশি দোকানটিও চালাতে পারে। প্রথম দিকে দোকানটি খুব ভালোভাবেই চলছিল এবং সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু পুনরায় দোকানের উপার্জন বাড়াতে গিয়ে অনেক ঋণে ডুবে যায় মিস্টার মোহন। অবশেষে মিসেস তুলসী তাদের এই দুরাবস্থা দূরীকরণের জন্য তাদের গ্রিনভেল, একটা চাষবাসযোগ্য জায়গা, সেখানে পাঠিয়ে দেয় তাদের নতুন সদস্যা কন্যা সাবি এর সাথে। মিস্টার বিশ্বাসকে ওই জায়গায় চাষবাদের উপদর্শক হিসাবে কাজ করতে হতো, যেহেতু মাঠটি শেঠ এর। মিস্টার বিশ্বাস এর বিষাদপূর্ণ বিবাহের পাশাপাশি কর্মচারীদের এই সমস্ত অকাজ জিনিস দেখে তিনি বিরক্ত অনুভব করে। তারপর সে একজন রাজমিস্ত্রিকে ভাড়া করে পরিবারের সুরক্ষা এবং তার নিজের ভবিষ্যৎকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য তিনি নিজের একটি বাসগৃহ বানানোর চেষ্টা করে। যদিও মিস্টার বিশ্বাস তার আশা পূরণের বহু চেষ্টা করেছেন,
এবং ঘর বানাতেও সক্ষম হয়ে গেছিলেন। তথাপি তার দুর্ভাগ্য এবারেও তাকে নিস্তার দেয়নি। প্রচণ্ড ঝড়ে ঘরটি প্রায় ধ্বংস হয়ে যায়, আর এতে মিস্টার বিশ্বাস প্রচণ্ডভাবে ভেঙে পড়ে এবং জীবন নিয়ে তিনি হতাশগ্রস্ত হয়ে পড়ে। আর এই হতাশার বশভূতি হয়ে মোহন কিছু না কিছু করে বসতে পারে, তাই মিসেস তুলসী তাদের হনুমান হাউসে থাকার জন্য ডাক পাঠায়। এখন মিস্টার বিশ্বাস 4 সন্তানের পিতা, তাই সে মরিয়াভাবে অস্থির। তিনি শ্বশুর বাড়িতে থাকবে না, তিনি আত্মসম্মানে স্বাধীনতার সাথে তিনি বাঁচবে, তার এই একটা মনের মধ্যে আশা রেখেছেন। এইভাবে পার্ট 1-এর সমাপ্তি ঘটে। এবারে দ্বিতীয় অংশে মিস্টার মোহন বিশ্বাস স্ত্রী সন্তানদের রেখে রওনা দেয় পোর্ট অফ স্পেনের রাজধানীর উদ্দেশ্যে, এবং মিস্টার বিশ্বাস এখানে গিয়ে ত্রিনিদাদের জনপ্রিয় পত্রিকা সেন্টিনেল-এ জার্নালিস্ট হিসাবে কাজে নিযুক্ত হয়। যদিও পত্রিকাটিতে লম্পটমূলক গল্প প্রকাশ করা হয় যা সত্যের নাগালের অনেকটা বাইরে, তথাপি তুলসী পরিবারের সবাই মিস্টার বিশ্বাসের নতুন কাজের জন্য খুব খুশি হয়। এরপর মিস্টার বিশ্বাস পুনরায় হনুমান হাউসে ফিরে আসেন, যেখানে থাকাকালীন তুলসী ও তার সন্তান আওয়াদের সাথে তাদের পোর্ট অফ স্পেন এর একটি বাড়ি রয়েছে, সেখানে গিয়ে একসাথে থাকার পরিকল্পনা করে। মিস্টার বিশ্বাস এটা কিন্তু পজিটিভলি স্বীকার করেন এবং রাজি হয় থাকার জন্য। পোর্ট অফ স্পেনে কিছু সময় ধরে থাকার পর মিসেস তুলসী আওয়াদকে উচ্চশিক্ষার জন্য মিসেস তুলসী তাকে বিদেশে পাঠিয়ে দেয়। মিসেস তুলসী ও শ্যামা ও মিস্টার বিশ্বাসকে রেখে বাড়ি ফিরে আসেন এবং মোহন ঘরটাকে দেখাশোনা করতে থাকে নিজের বাড়ির মতো। কিন্তু শেঠ, জানেন নিশ্চয়ই, শেঠ ছিল তুলসীর ব্রাদার ইন ল, পোর্ট অফ স্পেনে আসে এবং বাড়ির মালিকানা জাহির করে, এমনকি ক্ষেতের সমস্ত গাছ কেটে বিক্রি করতে থাকে এবং ভগ্নপ্রায় বাগানের সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে নিয়ে একটা গুদাম তৈরি করে এবং তারপরে ট্রাকে কাজগুলো নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে। এই ঘটনা তুলসী পরিবারের মধ্যে একটি ফাটলের সৃষ্টি করে, যেখানে একদিকে থাকে সেট, অন্যদিকে গোটা তুলসী পরিবারের সবাই। এরপর মিসেস তুলসী সিদ্ধান্ত নেয় তারা গ্রামীণ এলাকায় একটি সম্ভ্রান্ত বাড়িতে, যার নাম ছিল শর্ট হিলস, সেখানে তারা ফিরে আসবে। হঠাৎ করে মিসেস তুলসী গভীরভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তার কিছুদিন পর হরি এবং মিসেস তুলসীর বোন পদ্মা অর্থাৎ সেটের স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে এবং তারা মারা যায়। মিস্টার বিশ্বাস শর্ট হিলস থেকে পোর্ট অফ স্পেনে ফিরে আসেন এবং তার সিস্টার ইন ল চিন্তা এবং তার স্বামী গোবিন্দ ও তার পাশাপাশি আরও একজন সিস্টার ইন ল ও তার স্বামী ডব্লিউ.সি. টার্টল এর সাথে থাকতে শুরু করে। এরপরে মিস্টার বিশ্বাস সেন্টিনেল পত্রিকায় ইনভেস্টিগেটর হিসাবে কাজে নিযুক্ত হয়। সেখানে তার দায়িত্ব থাকে ত্রিনিদাদ এর দুস্থ মানুষরা দ্য ডিসপারিটি বা দ্য ডিজার্ভিং ডেস্টিটিউটস ফান্ড সঠিকভাবে বন্টন করছে কিনা তা জানার জন্য। আমরা মিস্টার বিশ্বাসের ছেলে আনন্দের সম্পর্কেও এখানে জানতে পারি। সে তার পড়াশোনায় মন দিয়ে চলেছে এবং এলাকা ভিত্তিক যদি রেজাল্ট ধরা হয়, সে তার রেজাল্ট হিসাবে 3য় স্থান অর্জন করেছেন এবং সেখানে তাকে একটা বৃত্তিও দেওয়া হয়। মিস্টার বিশ্বাস ও নতুন একটি চাকরিতে জয়েন করছেন, আর সেটা ছিল কমিউনিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, এবং তাকে একটা বাড়ি আর পাশাপাশি একটা গাড়িও দেওয়া হয় কোম্পানির তরফ থেকে, যা পরিবারের সকলে
উপভোগ করতে পারছে আনন্দটার সহিত। অবশেষে আমরা দেখি মিসেস তুলসীর ছোট ছেলে অওয়াত বিদেশ থেকে ফিরে আসে তার মেডিকেল ডিগ্রি অর্জন করে, যার ফলস্বরূপ মিসেস তুলসী মিস্টার বিশ্বাসকে বাড়ি থেকে বের করার পরিকল্পনা করে, যেহেতু মিস্টার বিশ্বাস তার ছেলে অওয়াদের বাড়িতেই ছিল। অওয়াদ ফিরে এলে সবাই তার প্রতি মুগ্ধ হয়ে যায়। তার সব থেকে বেশি মুগ্ধ হয়ে যায় মিস্টার বিশ্বাসের ছেলে আনন্দ, তার অর্থাৎ অওয়াদের সাম্যবাদ বা কমিউনিজমের প্রতি আগ্রহের জন্যে। একদিন অওয়াদ আনন্দকে প্রচণ্ডভাবে অপমান করে, ঠিক আছে, এবং যা মিস্টার বিশ্বাস এর সম্মানে বাঁধে এবং তারপর স্থির করেন তার পক্ষে আর তুলসী পরিবারে থাকা সম্ভব নয়। মিস্টার বিশ্বাস একটি বাড়ি বিক্রির হচ্ছে এবং সেখানে একটা সেল চলছে তা জানতে পারে এবং সে অযোধ্যার কাছে অর্থাৎ তারার স্বামী তার কাছে গিয়ে টাকা ধার নেয় বাড়িটিকে কেনার জন্যে। যদিও ঘরটির মূল্য কম থাকে, কিন্তু আমরা দেখি মিস্টার বিশ্বাস সেই বাড়িটাকে কিনে নেয় তার থেকে অধিক টাকা দিয়ে, অর্থাৎ যে টাকা ওই সেলার চাইছিল তার থেকে বেশি টাকা দিয়ে। এরপর আমরা এপিলগে চলে আসি, ঠিক আছে। আমরা দেখি এপিলগে মিস্টার বিশ্বাস ওই বাড়িতে অর্থাৎ সিকিম স্ট্রিটে কেনা ওই বাড়িটিতে 5 বছর জীবন অতিবাহিত করে এবং তার সন্তানরা ভালোভাবে মানুষ হতে থাকে। আনন্দ উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যায় এবং সাবিও পড়তে থাকে ওই বিদেশে এবং স্কলারশিপ ও বৃত্তি পেতে থাকে। আমরা দেখতে পাই যদিও মিস্টার বিশ্বাস তার নিজের ভবিষ্যতের জন্য নিজের স্বপ্ন পূরণের জন্য কিছুই করতে পারেননি, তবুও তিনি তার সন্তানদের নিয়ে নতুন একটা ভাগ্য দিয়েছেন, যে ভাগ্য থেকে তিনি নিজে বঞ্চিত, এবং তাদের সুন্দর ভবিষ্যতের অধ্যায় তৈরি করে দিয়ে যায়। অবশেষে মিস্টার বিশ্বাস মারা যান এবং তার দেহকে সমাধিস্থ করা হয় নদীর পাশে এবং সবাই বিষণ্ণ মুখে বাড়ির দিকে রওনা হয়। এইভাবে উপন্যাসটির সমাপ্ত ঘটে। এই উপন্যাসে অনেকগুলো থিম রয়েছে, সেই থিমগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু মাথায় দেখে নেবে, মাথায় ঢুকিয়ে নেবে। প্রথম থিম হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ভার্সাস বিলঙ্গিং, অর্থাৎ বুঝতেই পারছো স্বাধীন চেতা একটা জীবনের লক্ষ্য ভার্সাস বিলঙ্গিং, অর্থাৎ সব কিছুর উপর নিয়ে নিজেকে বেঁচে থাকা। আর এটা বেশি ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি মিস্টার বিশ্বাস এবং তার চেষ্টার মাধ্যমে তিনি কীভাবে স্বাধীন হওয়ার চেষ্টা করেছিলেন এবং বারবার তাকে সবার সাথে কিন্তু যুক্ত হয়ে থেকে যেতে হয়েছে। তারপরে হয়েছে পোভার্টি ভার্সাস অ্যাবান্ডেন্স। অন্যদিকে আমরা দেখি যে একদিকে মিস্টার বিশ্বাসের পোভার্টি, অন্যদিকে দেখি তারা এবং মিসেস তুলসী পরিবারের অ্যাবান্ডেন্স। এর পাশাপাশি রয়েছে পারসিভারেন্স, অর্থাৎ একটি কাজে নিযুক্ত থাকা, অর্থাৎ বারবার যেন শিফটিং না হওয়া, অর্থাৎ নিজের অধ্যাবসায়ে স্থির থাকা। এটাও আমরা দেখেছি মিস্টার বিশ্বাসের লক্ষ্যে, অর্থাৎ তার একটা বাড়ি বানানোর উদ্দেশ্যে। এরপরের হচ্ছে ফ্যামিলি। অবশ্যই ফ্যামিলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে এখানে, অর্থাৎ পরিবার থাকা, অর্থাৎ পরিবারের জন্য কিছু করা, এটা হচ্ছে একজন কর্তার মূল কাজ, আর সেটা মিস্টার বিশ্বাস করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছে। এছাড়া রয়েছে অপারেশন অ্যান্ড এসকেপ। এখানে অপারেশন বলতে এখানে অত্যাচার, অর্থাৎ এই অত্যাচার কিন্তু দুটো দিক থেকে আসছে। একটা হচ্ছে ইনক্যাপাবিলিটি অফ ডুইং সামথিং এবং তার থেকে যে পেইনটা সৃষ্টি হচ্ছে সেটা, আর হচ্ছে এসকেপ, অর্থাৎ আমরা যখন স্যাড রিয়ালিটি ফেস করি, তখন ওই স্যাড রিয়ালিটি থেকে বাঁচার জন্য আমরা এসকেপ করি। আমরা এই উপন্যাসে কিন্তু তাও লক্ষ্য করেছি। এরপরে রয়েছে কলোনিয়ালিজম। কলোনিয়ালিজম অর্থাৎ উপনিবেশিকতা বা উপনিবেশিকতার একটা বিশেষ বড় ছাপ দেখেছি আমরা এই উপন্যাসের গোটা সামারাইজেশনে, যেখানে মিস্টার বিশ্বাস কিন্তু সেই কলোনিয়ালিজমের শিকার। ধন্যবাদ, আশা করি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে সক্ষম হলাম উপন্যাসটি। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন এবং স্টে টিউন ফর দ্য নেক্সট আপকামিং novel of V.S. Naipaul and probably A Bend in the River, the Booker Prize winner novel. So have a great day.
stay at home, stay safe, and stay healthy.